ভারতের বাংলাদেশ কমিউনিটিতে ব্যবসায় ধস, নিজের পায়েই কুড়াল পড়ল। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করছি ভালো আছেন। চেঞ্জ টিভির আন্তর্জাতিক চোখ অনুষ্ঠানে আমি এস.জে. রতন স্বাগত জানাচ্ছি আপনাদের সকলকে। বাংলাদেশকে শায়েস্তা করতে ভারত নিজেদের দিক থেকে বাংলাদেশিদের বিভিন্নভাবে বাধা প্রদানের চেষ্টা করে যাচ্ছে। তারা নাকি আপাতত যে কোনো ধরনের ভারত সফর সংকুচিত করেছে, ভারতের হাসপাতালগুলোতে যেতে বাধা দিচ্ছে, পর্যটনেও বেড়াতে বাধা দিচ্ছে, শিক্ষালয়ের ক্ষেত্রেও তাই। দ্বিপাক্ষিক ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রেও মুখ ফিরিয়ে নিচ্ছে। সরকারের সাথে থাকা নানা চুক্তির কাজকর্মেও বা শর্ত পালনেও অনীহা। উন্নয়ন কাজগুলো থমকে আছে, শর্ত ভেঙে দিনের পর দিন অনুপস্থিত থাকছে তারা। বাংলাদেশিদেরও যেতে বাধা দিচ্ছে। এতে করে তাদের দেশ মারাত্মক অর্থনৈতিক সংকটের দিকে এগিয়ে গেছে। আমরা যদি চিকিৎসা নিতে না যাই, বিশ্ববিদ্যালয় ও মাদ্রাসাগুলোতে শিক্ষা গ্রহণ করতে না যাই, দৃষ্টিনন্দন স্থানগুলোতে বেড়াতে না যাই, তাহলে তাদেরই তো সমস্যা। তাদের আয় উপার্জন কমে যাবে। এছাড়া বাংলাদেশ থেকে ভারত দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স সংগ্রহ করে। তাদের লোকেরা যদি বাংলাদেশে চাকরি, ব্যবসা ও কাজের সুযোগ না পায়, তাহলে ভারতের বিরাট সমস্যা হবে। এখন তা হচ্ছেও। এদিকে আমাদের দেশের সকল ধর্মের লোকেরা একসাথে সুন্দরভাবে সৌহার্দ্যের সাথে বসবাস করার পরও ভারতের মিথ্যে ও বানোয়াট প্রোপাগান্ডার কারণে এবার আমরা আবারও একজোট হয়েছি ওই ভারতকে প্রতিহত করার জন্য। সার্বভৌমত্বের স্বার্থে ডক্টর ইউনূসের নেতৃত্বে আমরা সকল মত, দল, ধর্ম এক হয়েছি। বাংলাদেশের মর্যাদা ও সম্মান রক্ষার্থে আমরা ভারতকে দেখিয়ে দিয়েছি আমরা এক ও অভিন্ন। আমাদের মধ্যে ধর্ম নিয়ে বিভেদ সৃষ্টি করার অপচেষ্টা কোনোভাবেই করতে দেব না। বরং তোমাদের দেশে সংখ্যালঘু মুসলিম ও খ্রিস্টানদের তোমরা যেভাবে নাস্তানাবুদ করছো, তাতে করে ওই ভারতের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলা ও নালিশ ঠুকে দেওয়া হবে। ইতোমধ্যে আরও অনেকগুলো দেশ জানিয়েছে বিশ্বে ভারতই অন্য দেশের ক্ষেত্রে মিথ্যে ও বানোয়াট প্রোপাগান্ডা ও মিথ্যে সংবাদ ছড়ানোতে ওস্তাদ। ইসকন ইস্যুতে আমাদের একজন চৌকস, মেধাবী ও সম্ভাবনাময় আইনজীবীকে তারাই তো হত্যা করল। তারাই তো তাদের দেশে মসজিদ ও মাদ্রাসা ভেঙে মন্দির বানানোর উৎসবে মেতেছে। এখন তারাই আবার তাদের দেশে আমাদের প্রবেশে বাধা তৈরি করে তারাই বিপদের মুখে পড়েছে। তাদের আর ইনকামের সুযোগ সেই রকম থাকছে না। বলা যায় আর্থিক সংকটে পড়েছে ভারত। তার বাস্তব উদাহরণ এই সংবাদটি। ভারতের পশ্চিমবঙ্গের কলকাতার নিউ মার্কেট এলাকার মার্কুইস স্ট্রিট মিনি বাংলাদেশ হিসেবে পরিচিত। কারণ এই এলাকায় গড়ে ওঠা সব ব্যবসা প্রতিষ্ঠান ও হোটেল রেস্তোরাঁগুলো কাস্টমার মূলত বাংলাদেশিরা। কিন্তু সাম্প্রতিক অস্থিরতায় কলকাতার এই মিনি বাংলাদেশে হাহাকার করছেন ব্যবসায়ীরা। বাংলাদেশিদের আনাগোনা কমে যাওয়ায় ধস নেমেছে ব্যবসা বাণিজ্যে। ফলে অনেককেই আধে পেটা খেয়ে থাকতে হচ্ছে বলে জানা গেছে। বুধবার 4 ডিসেম্বর এক প্রতিবেদনে এসব জানিয়েছে ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমস বাংলা। হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, কলকাতার মার্কুইস স্ট্রিটের ফুটপাতের ধারে বিভিন্ন ধরনের ব্যাগ বিক্রি করেন নিজামুল। কিন্তু দেখলে মনে হবে সেই বিক্রির 12টা বেজে গেছে, কাস্টমার নেই। কেন নেই প্রশ্ন করতে নিজামুল বলেন, বাংলাদেশের ঘটনা জানেন না? সেপ্টেম্বর থেকেই এই হাল। মহাজনের কাছে বেশ কিছু ধার বাকি হয়ে গেছে, মাল বিক্রি হচ্ছে না একদম। একই সুরে ফুটপাতের এক খাবার বিক্রেতার কণ্ঠেও শোনা গেল। সন্ধ্যা হলেই গমগম করত চারপাশ। গত 4 মাস একেবারে শুনশান। ইদানিং তাড়াতাড়ি দোকান বন্ধ করে দেন রিয়াজ। স্থান মার্কুইস স্ট্রিট। কলকাতার মৌলালি থেকে নোনা পুকুরের দিকে গেলে বাম হাতে একটি রাস্তা পড়ে, আলিমুদ্দিন স্ট্রিট। সেই রাস্তা ধরে এগুলে পৌঁছানো যায় এক চৌমাথায়। চৌমাথা পেরোলেই শুরু মার্কুইস স্ট্রিট। অনেকে বলেন কলকাতার বুকে মিনি বাংলাদেশ। এটা বলার কারণও আছে। বাংলাদেশ থেকে যারা কলকাতা আসেন তারা বেশিরভাগ ক্ষেত্রে এখানেই থাকেন। এখানকার ব্যবসায়ী নাগরিকরাও তথৈবচ। বাংলাদেশিদের আসা যাওয়ার ওপর ভিত্তি করেই গড়ে উঠেছে তাদের ব্যবসা। কিন্তু আগস্ট মাস থেকে বদলে গেছে গমগমে পথঘাটের চিত্রটা। বাংলাদেশে ক্ষমতার পালাবদল হয়ে এসেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। শেখ হাসিনা পালিয়েছেন দেশ ছেড়ে।
তারপর থেকেই ধস নেমেছে ব্যবসায়। কি বলছেন হোটেল মালিকরা? ফ্রি স্কুল স্ট্রিট, মার্কুইস স্ট্রিট মিলিয়ে গড়ে ওঠা মিনি বাংলাদেশ এলাকায় 2 শতাধিক হোটেল রয়েছে। আগস্ট মাস থেকে তাদের বাজার মন্দা। কথা হচ্ছিল হোটেল আফসারের মালিকের সঙ্গে। হিন্দুস্তান টাইমসকে তিনি বলেন, ব্যবসার ভীষণ খারাপ হাল। গত সেপ্টেম্বর থেকে এখানে বাংলাদেশিদের আনাগোনা কমে গেছে। আমাদের হোটেলে 40টি রুম, কিন্তু বর্তমানে 10 থেকে 15টির বেশি রুম ভর্তি থাকে না। এভাবে চলতে থাকলে অনেকের ব্যবসা উঠে যাওয়ার আশঙ্কাও রয়েছে, যা তাদের কণ্ঠে স্পষ্ট হয়ে উঠেছে। চিকিৎসার কারণেই শুধু আসছেন? হোটেল গুলিস্তানের মালিক আবার দুষছেন ভারতের ট্যুরিস্ট ভিসা তুলে দেওয়ার সিদ্ধান্তকে। তার কথায়, ট্যুরিস্ট ভিসা উঠে যাওয়ার পর থেকে কাস্টমার অনেকটাই কমে গেছে। আমাদের ব্যবসার বেশিরভাগটাই চলে বাংলাদেশি নাগরিকদের নিয়ে। এখন মেডিকেল ভিসা যারা পাচ্ছেন তারাই এখানে আসছেন, কিন্তু তাতে পোষাচ্ছে না। কারণ এত হোটেল, সেই সংখ্যায় মানুষ খুব কম। রেস্তোরাঁয় কমেছে রান্না। শোচনীয় অবস্থা শুধু যে হোটেল মালিকদের তাই নয়, বরং সমস্যার ছবি স্পষ্ট বিভিন্ন রেস্তোরাঁতেও। মার্কুইস স্ট্রিটের বিখ্যাত একটি রেস্তোরাঁর ব্যবসা গত 1 যুগ ধরে। রেস্তোরাঁর মালিকের কথায়, এমন মন্দা এই প্রথম দেখছি। এর আগেও নানা সময় পরিস্থিতি খারাপ হয়েছে, কিন্তু এতটা নয়। বাংলাদেশি স্টাইলে রান্নাবান্না থেকে সংস্কৃতিকে অনুকরণ করেও বেশ কিছু রেস্তোরাঁ এই অঞ্চলে গড়ে উঠেছে। অধিকাংশ রেস্তোরাঁর দাবি, তারা খাবারের আইটেমের সংখ্যা কমিয়ে ফেলেছেন, কারণ রান্না করেও লাভ হয় না। যে কয়েকজন কাস্টমার আসেন, সাধারণ খাবারই বেশি খান। বেশি পয়সা বাঁচাচ্ছেন অনেকেই। নিরাপত্তাহীনতায় ভুগছে কি বাংলাদেশিরা? বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি বেশ টানাপোড়েন তৈরি হয়েছে প্রতিবেশী 2 দেশের সম্পর্কে। চিন্ময় কৃষ্ণ দাস প্রভুর গ্রেফতারি ও পরবর্তী ঘটনাক্রমে সীমান্তের 2 পাশেই উত্তেজনা তৈরি করেছে। চিন্ময় দাস প্রভুর গ্রেফতারির বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলেছেন পশ্চিমবঙ্গ বিজেপির নেতা শুভেন্দু অধিকারী। চলমান পরিস্থিতির সুযোগ নিয়ে ফেসবুক সহ অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমেও বাড়ছে বিদ্বেষমূলক পোস্ট। এই অবস্থায় নিজেদের কতটা নিরাপদ মনে করছে মিনি বাংলাদেশ? সেখানকার এক ট্যুরস অ্যান্ড ট্রাভেলস সংস্থার কর্মকর্তা হাফিজুলের কথায়, গত 4 মাসে ব্যবসা ডাউন হলেও ওরকম ভয়ের কোনো ঘটনা ঘটেনি। বাংলাদেশে যা চলছে তা আমরাও মেনে নিচ্ছি না। এ ব্যাপারে নিজেদের অবস্থান স্পষ্ট করলেন হোটেল আফসারের মালিক। তিনি বলেন, আমাদের কাছে হিন্দু মুসলিম বলে আলাদা কিছু নেই, মানুষই শেষ কথা। অনেকে গুজব ছড়ানোর চেষ্টা করছেন, এসব করে লাভ হবে না। হিন্দুস্তান টাইমসের সরেজমিন প্রতিবেদনে বলা হয়েছে, মিনি বাংলাদেশ ঘুরে বোঝাই যাচ্ছে সেখানকার ব্যবসায়ীদের মাছি তাড়ানোর হাল তৈরি হয়েছে। ফুটপাতে যারা ব্যবসা করেন তাদের অবস্থা আরও শোচনীয়, কারণ অনেকেরই আধপেটা খেয়ে কাটছে দিন। কিন্তু পরিস্থিতি স্বাভাবিক হোক চাইছেন সকলেই। পেট খালি থাকলেও সম্প্রীতি ধর্ম থেকে সরতে নারাজ তারা। সাম্প্রদায়িক সম্প্রীতির ধারাবাহিকতা অব্যাহত রাখতে এবং কোনো উস্কানিতে পা না দিয়ে আমাদের দেশে ঐক্য ঠিক রাখতে আমরা ধর্ম, মত, রাজনীতি নির্বিশেষে একজোট থাকছি। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সংলাপে অংশ নিয়ে দলের নেতারা বলেছেন, বাংলাদেশকে দুর্বল ও নতজানু ভাবার কোনো কারণ নেই। বাংলাদেশের সার্বভৌমত্ব, অস্তিত্ব, স্বাধীনতা ও মর্যাদা রক্ষার প্রশ্নে ঐকমত্যে পৌঁছেছে দেশের প্রধান রাজনৈতিক দলগুলো। বুধবার 4 ডিসেম্বর বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে 2 ঘণ্টার বেশি সময় ধরে সংলাপে রাজনৈতিক দলের নেতারা এসব কথা বলেন। এতে বিএনপি, জামায়াতে ইসলামী সহ প্রধান রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিরা অংশ নেন। তবে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ, তাদের সহযোগী এবং দোসর হিসেবে পরিচিত দলগুলোর প্রতিনিধিরা ছিলেন না। সংলাপ শেষে সন্ধ্যা 6:45টার দিকে সাংবাদিকদের ব্রিফ করেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। তিনি জানান, সাম্প্রতিক ভারতের মিথ্যাচার, আগ্রাসন সহ নানা বিষয়ে সংলাপে আলোচনা হয়েছে। দেশের প্রশ্নে কোনো ছাড় নয় বলে নেতারা একমত হয়েছেন। ডক্টর আসিফ নজরুল বলেন, বাংলাদেশের প্রায় সব রাজনৈতিক দল আজ উপস্থিত ছিল। এই বৈঠকে সবাই বাংলাদেশের সার্বভৌমত্ব, অস্তিত্ব, স্বাধীনতা ও মর্যাদা রক্ষার প্রশ্নে ঐকমত্যে পৌঁছেছেন। আইন উপদেষ্টা বলেন, যে কোনো ধরনের অপপ্রচার ও উস্কানির বিরুদ্ধে আমরা সাহসী, অটুট ও ঐক্যবদ্ধ থাকব। ভবিষ্যতে যে কোনো ধরনের উস্কানি এলে আমরা আমাদের ঐক্য আরও বেগবান দেখানোর প্রচেষ্টা অব্যাহত রাখব। তিনি জানান, আমরা গোটা জাতি ভারতের অপপ্রচারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ রয়েছি। এজন্য আমরা সবাই মিলে একটি সমাবেশ করতে পারি কিনা, এমনকি নিরাপত্তার কাউন্সিল করতে পারি কিনা, এই প্রস্তাব বৈঠকে আনা হয়েছে।
এভাবেই আমরা বাংলাদেশিরা একজোট ও ঐক্যবদ্ধ থেকে বিশ্বকে দেখিয়ে দেব আমরা ভ্রাতৃত্বের জাতি, সৌহার্দ্যের জাতি, ধর্ম, বর্ণ, রাজনীতি নির্বিশেষে একজোট আছি। আমাদের বিজয় কেউ ঠেকাতে পারবে না। দর্শক, আজকের মতো শেষ করছি এখানেই। ধন্যবাদ।